ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায়, যার শিরোনাম হচ্ছে পর্যায় সারণী অর্থাৎ পিরিয়ডিক টেবিল। ঠিক আছে, এই পিরিয়ডিক টেবিল নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে মূলত আমরা যদি বলি যে রসায়নের প্রাণ বলা চলে এই পিরিয়ডিক টেবিলকে। তো আমরা সরাসরি বইয়ে চলে যাই। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। 2016 সাল পর্যন্ত পৃথিবীতে মোট 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। তাহলে কতটি? 2016 সাল থেকে 2016 সালের মধ্যে 118টি মৌলিক পদার্থ আবিষ্কার হয়েছে। অর্থাৎ এই বইটা হয়তো ফার্স্ট যে লেখা হয়েছে সেটা 2016 সালে, যদিও এখন পর্যন্ত ওইভাবে মৌল আবিষ্কৃত হয় নাই 2025 সালেও। রসায়ন অধ্যয়ন ও গবেষণার জন্য সবকটি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। মৌলিক পদার্থগুলোর মধ্যে কিছু মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে। যে সকল মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে তাদেরকে একই গ্রুপে রেখে সমগ্র মৌলিক পদার্থের জন্য একটি ছক তৈরি করার চেষ্টা দীর্ঘদিন থেকেই চলছিল। অর্থাৎ 118টা মৌল, প্রতিটিকে যদি আলাদা আলাদাভাবে আমরা জানতে চাই তাহলে একটুখানি কষ্টকর হয়। সেক্ষেত্রে যদি একই ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে পাশাপাশি সাজানো যায় তাহলে যে পড়বে পাঠকের সুবিধা হবে, যে গবেষণা করবে তারও সুবিধা হবে, যে নতুন মৌল খুঁজবে তার জন্যও কি হবে, সুবিধা হবে। ঠিক আছে, কয়েকশো বছর ধরে বিভিন্ন বিজ্ঞানের প্রচেষ্টা, অনেক পরিবর্ধনের ফলে আমরা মৌলগুলো সাজানোর একটি ছক পেয়েছি, যেটা পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল নামে পরিচিত। এ পর্যায় সারণী রসায়নের জগতে বিজ্ঞানীদের এক অসামান্য অবদান। এ পর্যায় সারণী এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে কারো ভালো ধারণা থাকলে শুধু এই 118টি মৌলের বিভিন্ন ধর্ম নয়, বরং এ সকল মৌল দ্বারা গঠিত অসংখ্য যৌগের ধর্মাবলী সম্পর্কে সাধারণ ধারণা জন্মে। তাহলে সাধারণ স্পেসিফিক ধর্ম হয়তো বোঝা যায় না, বাট একটা মৌলের ধর্ম থাকলে, দুইটা মৌলের ধর্ম যদি জানা থাকে তাহলে ওই দুইটা মৌল দিয়ে যে নতুন যে পদার্থটা গঠিত হবে সেইটার কেমন ধর্ম হবে, তার ধর্মটা কেমন হবে সেই সম্পর্কেও একটা জেনারেল কনসেপ্ট আসে, বাট স্পেসিফিক কনসেপ্ট আসে না। এই অধ্যায়ে পর্যায় সারণী এবং পর্যায় সারণীতে অবস্থিত মৌলসমূহের বিভিন্ন ধর্ম ও বৈশিষ্ট্য সম্পর্কে একটি সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, যেমন উপরের এই কথার প্রেক্ষিতে যদি আমরা বলি, যেমন হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি হয়? পানি তৈরি হয়। তাহলে এই দুইটা আছে কি, এই দুইটারই কি, এরা দুইজনই ইলেকট্রন কি করে, শেয়ার করে তোমার যৌগ গঠন করে। তাহলে এদের দুইজন যে যৌগ গঠন করবে সেটা স্বাভাবিকভাবে কি হবে, সমযোজী যৌগ গঠন করবে। তাহলে পানির একটা জেনারেল বৈশিষ্ট্য, অর্থাৎ এটা একটা সমযোজী যৌগ হবে। আবার সোডিয়াম আর ক্লোরাইড যখন বিক্রিয়া করবে তখন সোডিয়ামের বৈশিষ্ট্য আমরা জানি সেটা হচ্ছে ধনাত্মক, আর ক্লোরিনের বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে ঋণাত্মক। তাহলে এরা কি করবে, এরা দুইজন যে যৌগগুলো গঠন করবে স্বাভাবিকভাবেই কি হবে, সেটা আয়নিক যৌগ হতে পারে, বা আয়নিক যৌগ হয় মেনলি। তাহলে আয়নিক যৌগের বৈশিষ্ট্যগুলো কেমন হয়, তাহলে এরা দুইজন যৌগ গঠন করে তার বৈশিষ্ট্য কেমন হবে সেটা কি করে আগে থেকে ধারণা করা যাবে। ঠিক আছে, তো এই রকম করে দুইটা মৌলের ধর্ম যদি জানা থাকে, তাদের তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ধনাত্মকতা, এগুলো সম্পর্কে যদি আইডিয়া থাকে তাহলে সেগুলো কি ওরা বিক্রিয়া করলে সেই যৌগটা কেমন হইতে পারে, সেটা কি পোলার হবে নাকি অপোলার হবে নাকি পিওর সমযোজী যৌগ হবে, তো এই ধারণাগুলো কি এখান থেকে পাওয়া যায়। যাই হোক, তো এখন আমরা এখানে দেখি যে 4.1 পর্যায় সারণীর পটভূমি। পর্যায় প্রথমেই বলা হলো যে পর্যায় সারণী তো ধীরে ধীরে আস্তে 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 কি হয়েছে, আপডেট হয়েছে। তো এই আপডেটের পিছনে কি ছিল, অনেক ইতিহাস ছিল। তো সেগুলোর পটভূমি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ কীভাবে পর্যায় সারণীটা ধাপে ধাপে উন্নতি হলো সেই সম্পর্কে কিছু আলোচনা। মানুষ প্রাচীনকাল থেকেই বিক্ষিপ্ত হয়ে পদার্থ এবং তাদের ধর্ম সম্পর্কে যে সকল ধারণা অর্জন করেছিল, পর্যায় সারণী হচ্ছে তার একটি সম্মিলিত রূপ। অর্থাৎ পর্যায় সারণী হচ্ছে কি বিভিন্ন পদার্থ এবং তাদের ধর্ম সম্পর্কে যে বিক্ষিপ্ত ধারণা অর্জন করেছিল সেই ধারণাগুলোকে যখন তারা কি করতে চাইছে, একটা সুনির্দিষ্ট প্যাটার্নে সাজাতে চেয়েছে, তখনই এই পর্যায় সারণীর ধারণার উদ্ভব হয়েছে। যাই হোক, পর্যায় সারণী একজন বিজ্ঞানীর একদিনের পরিশ্রমের ফলে তৈরি হয়নি, অনেক বিজ্ঞানীর অনেক দিনের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই পর্যায় সারণী তৈরি হয়েছে। তো 1789 সালে ল্যাভয়েশিয়ে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক এবং সালফার ইত্যাদি মৌলিক পদার্থসমূহকে ধাতু ও অধাতু এই দুই ভাগে ভাগ করেন।
তাহলে এখন এটা আমাদের সর্বপ্রথম যে এখানে যে মানে আরও এনার আগেও এনাকে বলছে যে সর্বপ্রথম এনার কথা বলা হয়েছে সেটা হচ্ছে কত 1799 সালে ল্যাভোইশিয়ে এই যে মৌলগুলোকে মৌলগুলোকে তিনি সাজিয়েছেন, এগুলো তোমরা কি করবে মাথায় রাখবা, তার কারণ এগুলো থেকে বহুপদীতে আসে যে ল্যাভোইশিয়ের যে তোমার প্রাথমিক যে পর্যায় সারণী ছিল সেগুলোতে কোন কোন মৌল ছিল। দেখা যাচ্ছে 3টার নাম দিয়েছে, 2টার নামের মধ্য থেকে দিয়েছে, আর একটি কি করছে বাইরে থেকে দিয়েছে, তাহলে উত্তর হবে কি 2টাই হবে, অথবা 3টাই এখান থেকে দিয়েছে। সেক্ষেত্রে এগুলো মাথায় রাখতে হবে, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক এবং সালফার। এরপর হচ্ছে ল্যাভোইশিয়ের সময় থেকেই মৌলগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করার চিন্তাভাবনা শুরু হয় যেন একই ধরনের মৌলিক পদার্থগুলো একটি নির্দিষ্ট ভাগে থাকে। 1829 সালে বিজ্ঞানী ডোবেরেইনার লক্ষ্য করেন 3টি করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে। তিনি প্রথমে পারমাণবিক ভর অনুসারে 3টি করে মৌল সাজান। এরপর তিনি লক্ষ্য করেন দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। একে ডোবেরেইনারের ত্রয়ী সূত্র বলা হয়। ডোবেরেইনার ত্রয়ী সূত্র কে দেন? ডোবেরেইনার দেন কত সালে? 1829 সালে। তো ডোবেরেইনার ত্রয়ী সূত্রের মেইন কনসেপ্টটা হচ্ছে যখন তিনি দেখিয়েছেন যে মৌলগুলোকে যখন তিনি পারমাণবিক ভর অনুসারে সাজিয়েছেন তখন তো 118টা মৌলিক পদার্থ আবিষ্কৃত হয় নাই, প্রথম দিকের কিছু মৌল আবিষ্কৃত হয়েছিল। সেগুলোকে যখন তিনি পারমাণবিক ভরের ক্রমে সাজিয়েছেন তখন দেখা গেছে যে যে কোনো 3টা পরপর 1 2 এইরকম করে উনি যখন কি সাজিয়েছেন 1 2 3 4, তখন দেখা গেছে যে এই দুইটির পারমাণবিক ভরের গড়ের কাছাকাছি হচ্ছে এর পারমাণবিক ভর, আবার এই দুইটির পারমাণবিক ভরের গড়ের কাছাকাছি হচ্ছে এটার পারমাণবিক ভর। ঠিক আছে, এরকম পাশাপাশি যে কোনো একটা মৌলের পারমাণবিক ভর তার দুই পাশের মৌলিক পদার্থ দুইটির পারমাণবিক ভরের গড়ের সমান হয়েছে। ঠিক আছে, এইভাবেই তিনি তাহলে এই জন্য যেহেতু তিনটা এখানে দুই পাশের দুইটির ভরের গড় আছে মাঝখানেটা, এই জন্য উনি এটাকে বলছেন ত্রয়ী সূত্র বলা হচ্ছে এটাকে। তো বিজ্ঞানী ডোবেরেইনার ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা জানি যে ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন একই পর্যায়ের একই গ্রুপে সিরিয়ালি আছে, প্রথমে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তো স্বাভাবিকভাবে একই পর্যায়ে যেহেতু আছে সেক্ষেত্রে ওদের পারমাণবিক ভরের এরকম একটা সম্পর্ক আছে, আমরা পরবর্তী দেখব। তো 1864 সালে এটা বিশেষ করে মাথায় রাখতে হবে, তার কারণ এটাই হচ্ছে আধুনিক পর্যায় সারণীর মোটামুটি ভিত্তি বলা যেতে পারে। আবিষ্কৃত মৌলসমূহের জন্য এটা না, নিউল্যান্ড অষ্টক সূত্র নামে একটি সূত্র প্রদান করেন। এটা ভিত্তি না, ভিত্তি হচ্ছে এরপরে যে এইটা মেন্ডেলিফ নিউল্যান্ডের অষ্টক সূত্র। তো এই সূত্র অনুযায়ী মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায় তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। তাহলে যদি এইরকম করা হয় যে 1 2 3 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম সিরিয়ালি করা যায়, তাহলে প্রথম মৌলটা ধর্ম অষ্টম মৌলের সাথে মিলে যাবে। দ্বিতীয় মৌলের ধর্ম, তাহলে এখান থেকে অষ্টম হইলে কি হবে, তাহলে 1 2 3 এরকম করে এটা তখন অষ্টম হবে, অর্থাৎ 2 নম্বর মৌলের সাথে মিলবে কার? 9 নম্বর মৌলের ধর্ম। 3 নম্বর মৌলের সাথে কার ধর্ম মিলবে? 10 নম্বরের সাথে, অর্থাৎ এই যে 8 নম্বর, ওখান থেকে ওই যে মৌলটাকে আমরা ধরবো সেখান থেকে সিরিয়ালি যদি আমরা এগিয়ে যাই তাহলে 8 নম্বর মৌলের সাথে সিরিয়ালি গুনতে গিয়ে 8 নম্বর যেটা পাবো, তো 3 থেকে যদি আমরা শুরু করি তাহলে 1 2 3 4 5 6 7 এই যে 8, তাহলে 3 10-এর সাথে মিলে যাবে। যদি 4 থেকে শুরু করি তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 11-এর সাথে মিলে যাবে। এইরকম করে তিনি দেখিয়েছেন যে কোনো মৌল অর্থাৎ 8টা মৌল পরপর একই রকম ধর্ম কি আসে, ফিরিয়ে আসে। ঠিক আছে, 8টা মৌল পরপর একই ধর্ম ফিরে আসে। আমরা দেখেছি পর্যায় সারণীতেও প্রথম যে 2টা বা 3 প্রথম যে পর্যায়গুলো আছে, প্রথম 3টা পর্যায়, সেখানে কিন্তু এই 8টা মৌল পরপরই কি আছে, 8টা করেই কিন্তু আছে ওখানে। তাহলে 8টা মৌল পরপর কিন্তু নবম মৌলে কি আসছে, একই ধর্ম ফিরে আসতেছে। ঠিক আছে, এরপর হচ্ছে 1869 সালে, এটা বিশেষ করে মাথায় রাখতে হবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তার কারণ এটাই তোমার আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হিসেবে কাজ করছে। 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফ, ওনার জাতীয়তা রাশিয়ান, এটাও মাথায় রাখবা। মেন্ডেলিফ সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন।
তার পর্যায় সূত্রটি হইল, এটা মাথায় রাখতে হবে যে মেন্ডেলিফের পর্যায় সূত্র কোনটি, বিশেষ করে অনেক সময় ক নম্বরেও আসে, স্পেসিফিক করে বলে যে মেন্ডেলিফের পর্যায় সূত্রটি বর্ণনা করো, সেক্ষেত্রে অবশ্যই এটা বলতে হবে। যদিও পর্যায় সূত্রটা পরবর্তী এটাই মোটামুটি আছে, কিন্তু এটাকে পরবর্তীতে একটুখানি আপডেট করা হয়েছে। তো মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে আবর্তিত, পর্যায়ক্রমে আবর্তিত হয়। আর এখানে পারমাণবিক ভরের পরিবর্তে এখন পারমাণবিক সংখ্যা বলা হয়, এটাই হচ্ছে সবচেয়ে আপডেটেড, যে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। ঠিক আছে, পারমাণবিক সংখ্যার সাথে আবার ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত, আর সেই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসকেও বলা যেতে পারে। আচ্ছা, যাই হোক, তো তাহলে কিন্তু আধুনিক পর্যায় সারণী যেটা, ওর ভিত্তিটাকে ইলেকট্রন বিন্যাসকেই ভিত্তি হিসেবে কি ধরা হয়। যদিও ইলেকট্রন বিন্যাস তো একা একা করা যাবে না, পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করেই ইলেকট্রন বিন্যাসটা হয়। তো পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে আবার শুধু পারমাণবিক সংখ্যা থেকে সব বৈশিষ্ট্য আর বোঝা যায় না, কিন্তু ইলেকট্রন বিন্যাস হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে একটা মৌলের A to Z সমস্ত বৈশিষ্ট্য কি বোঝা যায়। সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হচ্ছে সর্বাধুনিক কি, মানে এখন পর্যন্ত লাস্ট আপডেট যে পারমাণবিক মানে যে পর্যায় সারণী, এখানকার ভিত্তি অর্থাৎ এখানে মৌলগুলোর বৈশিষ্ট্য ব্যাখ্যা করার ক্ষেত্রে এখন ইলেকট্রন বিন্যাসটাই কি করতেছে, সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে। তো ইলেকট্রন বিন্যাসটা আবার পারমাণবিক সংখ্যার সাথে সম্পর্কিত, সেক্ষেত্রে পারমাণবিক সংখ্যাকেও ভিত্তি ধরা যেতে পারে। বাট মেন্ডেলিফের ক্ষেত্রে উনি বলেছেন যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে আবর্তিত হয়। ঠিক আছে, পারমাণবিক ভর, তাহলে এইটা মাথায় রাখতে হবে যে পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন বিন্যাস হচ্ছে এখন বর্তমান যে সর্বশেষ যে আপডেট, সেই আপডেট অনুযায়ী পারমাণবিক ভর বা ইলেকট্রন বিন্যাস হচ্ছে ভিত্তি। বাট মেন্ডেলিভ যেটা দিয়েছিলেন সেটার ক্ষেত্রে উনি বলতেছিলেন যে পারমাণবিক ভর, ওটা ছিল পারমাণবিক সংখ্যা, এখন হচ্ছে পারমাণবিক সংখ্যা কিংবা ইলেকট্রন বিন্যাসটাকে আমরা ভিত্তি ধরি। বাট মেন্ডেলিভ বলেছিলেন যে পারমাণবিক ভর হচ্ছে কি তোমার ভিত্তি, অর্থাৎ পারমাণবিক ভর যত বাড়ে তত মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমিক হয়, আবর্তিত হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য একটা মৌলের যা আছে তার চেয়ে যার ভর একটুখানি বেশি, তার ওই বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে স্লাইটলি পরিবর্তন হয়েছে, তারপর ভর আরও যখন বেশি হয় তখন আরেকটু পরিবর্তন হয়, এরকম করে ধাপে ধাপে কি হয় পরিবর্তন হয়। বা পরে দেখা গেছে পারমাণবিক ভর কিছু কিছু ক্ষেত্রে অর্ডার মেনটেন করে না, বেশিরভাগ ক্ষেত্রে পারমাণবিক ভরের ক্ষেত্রে অর্ডার মানে, কিন্তু দুই একটা ক্ষেত্র আছে যেগুলোতে পারমাণবিক ভর কি আসলে এই অর্ডারটাকে করে ফেলে, মানে না। তো এ সূত্র অনুসারে তিনি তখন পর্যন্ত আবিষ্কৃত 63টি মৌলকে 12টি অনুভূমিক সারি এবং 8টি খাড়া কলামের একটি ছকে পারমাণবিক ভর বৃদ্ধি অনুসারে সাজিয়ে দেখান যে একই কলম বরাবর সকল মৌলের ধর্ম একই রকমের এবং একটি সারির প্রথম মৌল থেকে শেষ মৌল পর্যন্ত মৌলগুলোর ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তন ঘটে। তাহলে উনি দেখিয়েছেন, তাহলে এটা মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, যে মেন্ডেলিভ যে পর্যায় সারণী তৈরি করেছিলেন সেখানে 63টি মৌল ছিল, সেখানে ছিল 12টি পর্যায় অর্থাৎ 12টি অনুভূমিক সারি এবং 8টি ছিল কি খাড়া সারি। সেক্ষেত্রে 8 বরং 96টি মৌল হওয়ার কথা, কিন্তু ওনার হাতে ছিল কত 63টি মৌল, তার মানে কিছু ঘর কি ছিল ফাঁকা ছিল। তাহলে মেন্ডেলিভের যে পর্যায় সারণী ছিল সেখানে কিছু ঘর ফাঁকা ছিল। উনি ভবিষ্যৎবাণী করেছিলেন বা বলেছিলেন যে এই ফাঁকা ঘরে এই রকম সম্ভাব্য বৈশিষ্ট্যের মৌলগুলো কি হবে আবিষ্কৃত হবে। পরবর্তীতে আবার ওই মৌলগুলো সত্যি সত্যি কি হয়েছে আবিষ্কার হয়েছে। তো উনি যেটা করছেন, তো এইরকম করে 8টা সারি এবং 12টা সারি এবং 8টি খাড়া কলাম দেখিয়েছেন। উনি দেখিয়েছেন যে এই 8 নম্বর 1 2 3 4 এরকম 8 করে 9 নম্বর মৌলটা কি আবার প্রথম মৌলের সাথে মিলে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে প্রতিটি যে খাড়া কলাম আছে সেখানে প্রত্যেকটা মৌলের ধর্মগুলো কি একই রকম। আবার যখন একটা পর্যায়ে ডান থেকে বাম দিকে এই দিকে যাওয়া যাচ্ছে 12টা মৌলগুলোর ধর্ম কি আছে আস্তে 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 বাড়তেছে বা কমতেছে। ঠিক আছে, তো এই জিনিসটা উনি দেখিয়েছেন। তো এই ছকের নাম দেওয়া হয় পর্যায় সারণী। তাহলে এই পর্যায় সারণী নামটা কিন্তু সর্বপ্রথম মেন্ডেলিভ যেটা দিয়েছেন সেটা, আগেরগুলোকে কিন্তু পর্যায় সারণী বলা হচ্ছে না, আগেরগুলো জাস্ট কি ছিল এটা সিরিয়ালি ওনারা সাজানোর চেষ্টা করছেন, বাট পর্যায় সারণী বলা হতো না। তাহলে পর্যায় সারণী সর্বপ্রথম বলা হচ্ছে মেন্ডেলিভ যে 12টি সারি এবং 8টি কলাম বিশিষ্ট 63টি মৌলকে সাজিয়েছেন সেটাকে বলা হচ্ছে পর্যায় সারণী। এবং এখানে গ্যাপ ছিল কিছু, তার কারণ 8 বরং 96টা মৌল হওয়ার কথা, সেখানে ছিল মাত্র 63টা, এবং ওনার ভবিষ্যৎবাণীগুলো পরবর্তীতে সত্যি প্রমাণিত হয়েছে। যাই হোক, এরপর দেখো মেন্ডেলিভের পর্যায় সারণীর আরেকটি সাফল্য হচ্ছে কিছু মৌলিক পদার্থের অস্তিত্ব সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী। এই যে উনি
মানে মাঝখানে যে গ্যাপগুলো ছিল, তাহলে ওই মানে যে মৌলটা তার পূর্বে ছিল এবং পরে ছিল, তাহলে তাদের দুইজনের বৈশিষ্ট্য এবং তার উপরে ছিল এবং তার পরে একটা মনে করো যে একটা এইরকম একটা গ্যাপ তৈরি হয়েছে, ঠিক আছে? দেখা গেছে যে এই উনি সাজাতে গিয়ে এখানে একটা মৌল দিয়েছেন, এখানে একটা দিয়েছেন, এখানে একটা দিয়েছেন, এখানে একটা দিয়েছেন, এখানে একটা দিয়েছেন, কিন্তু এইখানে গ্যাপ পড়ে গেছে, এই মৌলটা নাই, তাহলে পারমাণবিক তখন উনি কি করেছেন, যে দেখিয়েছেন যে না, এখান থেকে ভবিষ্যৎবাণী করা গেছে যে এইখানে এই দুইজনের যে উপরে এবং নিচে যেটা আছে তাদের সমান একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন একটা মৌল কি হবে এখানে আবিষ্কৃত, এখানে থাকবে, যার তীব্রতা এটার চেয়ে হয়তো বা একটু বেশি আর এটার চেয়ে তীব্রতা একটুখানি কম, এরকম। আবার এই পাশে দুই পাশে যে দুইটা মৌল আছে সেই দুটির থেকে কি হবে, একটুখানি আপডেটেড হবে, এটা থেকে একটু আপডেটেড, এটা থেকে একটু কি ব্যাকডেটেড, মানে ধর্মগুলো আমরা জানি যে একই পর্যায়ের এইদিকে বাম থেকে ডানে স্লাইটলি কি হয় পরিবর্তন হয়, আর এগুলো একই রকম থাকে কিন্তু তীব্রতাটা কম বেশি হয়। তো দেখো খুব সহজেই মাঝখানে যে মূলটা আবিষ্কৃত হয়নি কিন্তু তার বৈশিষ্ট্য কেমন হবে সেটা সম্পর্কে অলরেডি কি করা যাচ্ছে, ধারণা পোষণ করা যাচ্ছে, ঠিক আছে? তো এইরকম করেই সঠিকভাবে এই যে তাহলে এটাই হচ্ছে ওনার সাফল্য, সবচেয়ে বড় সাফল্য হচ্ছে তিনি কি করছেন, কিছু মৌলিক পদার্থের অস্তিত্ব সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী এখান থেকে করা গেছে। এবং ভবিষ্যৎবাণী যখন করা গেছে তখন যারা মানে যে যারা সাধারণত নতুন নতুন মৌল খোঁজার কাজে এ, নিয়োজিত তাদের জন্য এটা কি হয়েছে, ইজি হয়েছে। তো উনি যেহেতু যে মৌলটা আবিষ্কার করতে যাচ্ছেন তার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আগে থেকেই ধারণা আছে, তো স্বাভাবিকভাবেই ওই মৌলটা কোথায় পাওয়া যেতে পারে, তার যৌগগুলো কেমন হইতে পারে, কোন খনিতে তার উপস্থিতি থাকতে পারে, কোন মৌলগুলোর মানে এই যে একটা সম্পর্কে তাদের একটা ধারণা তৈরি হয়, তখন সময় নষ্ট কম হয়েছে, খুব সহজেই মৌলটাকে খুঁজে পাওয়া গেছে। তো এটা তাদের জন্য ইজি হয়ে গেছে। সে সময় মাত্র 63টি মৌল আবিষ্কার হওয়ার কারণে পর্যায় সারণীর কিছু ঘর ফাঁকা থেকে যায়। মেন্ডেলিফ এই ফাঁকা ঘরগুলোর জন্য যে মৌলের ভবিষ্যৎবাণী করেছিলেন পরবর্তীকালে সেগুলো সত্যি প্রমাণিত হয়। এটা হচ্ছে পর্যায় সারণী, ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে পর্যায় সারণী। এখানে তোমরা দেখতে পাইতেছো মৌলগুলোকে সাজানো হয়েছে এইভাবে, কিন্তু এখানে তো আরও এদিকে সারি থাকার কথা ছিল, তো এখানে এখানে উঠেনি। যাই হোক, মানে পিডিএফ রিডারটাতে একটু সমস্যা, যার কারণে কি এই দিকের অংশটা উঠেনি, তো এই দিকেও কিছু আছে। আচ্ছা যাই হোক, আচ্ছা এরা ছবিটাকে স্প্লিট করছে, তো এখানে এই ছবির বাকি অংশ ডান দিকের অংশটা কি এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আমরা যখন দেখবো দুইটাকে একসাথে করেই দেখবো, ঠিক আছে? তো আমরা আমাদের যে পাঠ্য আছে সেটাতে পড়ে যাই। তো এখন এই মেন্ডেলিফের যে পর্যায়সূত্র তিনি দিয়েছিলেন, ঠিক আছে, কিন্তু আমরা আগে বলছি যে পারমাণবিক ভরের ওনার হচ্ছে ভিত্তি ছিল, কিন্তু আমরা অলরেডি জানি, অনেকেই তোমরা শুনেছো যে পারমাণবিক ভর না বরং পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাসটাই হচ্ছে ভিত্তি। এই জন্য বলা হচ্ছে যে মেন্ডেলিফের পর্যায় সারণীর কিছু ত্রুটি পরিলক্ষিত হয়, যে ভরকে উনি ভিত্তি হিসেবে ধরার কারণে। মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে যে নিয়ম অনুযায়ী মৌলগুলোকে বসিয়েছিলেন সেই নিয়ম অনুযায়ী যে পরমাণুর পারমাণবিক ভর কম থাকবে সেই পরমাণু পর্যায় সারণীতে আগে আসবে এবং যে পরমাণুর পারমাণবিক ভর বেশি থাকবে সেটা সেই পরমাণু পর্যায় সারণীতে পরে বসবে, এটা স্বাভাবিকভাবেই। কিন্তু দেখা যায় মেন্ডেলিফের পর্যায় সারণীতে আর্গনের পারমাণবিক ভর 40 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর 39 হওয়া সত্ত্বেও একই গ্রুপের মৌলসমূহের ধর্মের মিল করানোর জন্য আর্গনকে পটাশিয়ামের সাথে বসানো হয়েছিল। এরকম আরও অনেক মৌলের ক্ষেত্রে দেখা যায় পারমাণবিক ভর বেশি হওয়া সত্ত্বেও তাদেরকে কোনো কোনো মৌলের আগে পর্যায় সারণীতে বসানো হয়েছিল। এটি ছিল পর্যায় সারণীর ত্রুটি। এরকম আরও অনেক ত্রুটি মেন্ডেলিফের পর্যায় সারণীতে লক্ষ্য করা যায়। তাহলে এখানে উল্লেখযোগ্য দুটি ত্রুটি হচ্ছে পটাশিয়াম এবং আর্গনের অবস্থান নিয়ে, আরেকটা হচ্ছে আয়োডিন এবং টেলুরিয়াম এই দুইটার অবস্থান নিয়ে। এখানে দেখা গেছে যে পটাশিয়ামের পারমাণবিক ভর কম 39 আর আর্গনের পারমাণবিক ভর আছে 40, কিন্তু পর্যায় সারণীতে দেখা গেছে, আমি যদি তোমাদেরকে এটা দেখাই, যে এখানে তোমরা দেখতে পাবা, এখানে দেখো, তোমরা দেখো এই যে আর্গনের পারমাণবিক ভর কত 40, আর এখানে পটাশিয়ামের পারমাণবিক ভর আছে 39, ঠিক আছে? পটাশিয়ামের পারমাণবিক ভর 39। তোমাদেরকে যদি একটু জুম করে দেখাই আমি, এই যে দেখো আর্গনের পারমাণবিক ভর হচ্ছে কত 40 আর পটাশিয়ামের পারমাণবিক ভর 39, ঠিক আছে? পটাশিয়ামের পারমাণবিক ভর আছে 39। তো এইখানে দেখো আর্গন কিন্তু এই সারিতে আছে, এই সারির একদম শেষ মাথায়, আর পটাশিয়াম তার পরের সারির কি নাম মানে পরে এটা 19 নম্বর সিরিয়ালে আছে, আর এটা কিন্তু দেখো 18 নম্বর সিরিয়ালে আছে। তো আমরা জানি এই সিরিয়াল নাম্বারটা পারমাণবিক সংখ্যা, তো পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাতে গেলে এই সমস্যাটা
হচ্ছিল না। তাহলে এখানে একটা তোমরা কি দেখতে পারলা, পারমাণবিক ভর অনুযায়ী সাজাতে গিয়ে এখানে থাকার কথা ছিল কি, এখানে থাকার কথা ছিল পটাশিয়াম, এখানে পটাশিয়াম থাকার কথা ছিল, আর পরে থাকার কথা ছিল কি আর্গন। কিন্তু তাতে দেখা যাবে যে পটাশিয়াম আবার নিষ্ক্রিয় গ্যাসের সাথে অবস্থান নিবে, আর আর্গন নিষ্ক্রিয় গ্যাস হওয়া সত্ত্বেও সে থাকবে কোথায়, এই যে এগুলো হচ্ছে সব কি, এগুলো হচ্ছে তোমার সব ক্ষার ধাতু। তো ক্ষার ধাতুর সাথে তোমার কি থাকতেছে, সেক্ষেত্রে আর্গন থাকতেছে ক্ষার ধাতুর সাথে, আর পটাশিয়াম থাকতেছে নিষ্ক্রিয় গ্যাসের সাথে। এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ আমরা জানি, আর এটা হচ্ছে ক্ষার ধাতুর গ্রুপ। সেক্ষেত্রে পারমাণবিক ভর অনুযায়ী সাজাতে গেলে এখানে থাকতে হয় পটাশিয়ামকে, আর এখানে থাকতে হয় কত, আর্গনকে। সেক্ষেত্রে তাহলে ধর্মগুলো মিলতেছে না। তাহলে পর্যায় সারণীর মেইন উদ্দেশ্যই ছিল কি, একই ধর্মের পদার্থগুলোকে একসাথে রাখা। কিন্তু যেহেতু ততদিন পর্যন্ত পারমাণবিক সংখ্যা ওইভাবে আবিষ্কৃত হয় নাই, পারমাণবিক ভরটাই হয়তো আবিষ্কৃত হয়েছিল, তখন তিনি পারমাণবিক ভর অনুযায়ী সাজাতে গিয়ে তিনি নিজেই নিজের নিয়মকে কি করে ফেলেছেন, উল্টায় ফেলেছেন। অর্থাৎ আর্গনকে এখানে রেখেছেন, আর পটাশিয়ামকে রেখেছেন কোথায়, তার পরে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে পারমাণবিক সংখ্যা যখন আসছে, পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাতে গিয়ে দেখা গেছে যে আর্গনের পারমাণবিক সংখ্যা ঠিকই কি 18, অর্থাৎ আর্গনের প্রোটন সংখ্যা হচ্ছে 18টা, আর পটাশিয়ামের প্রোটন সংখ্যা কত, 19টি। নিউটন সংখ্যার পার্থক্যের কারণে ভর সংখ্যা কি হয়ে গেছে, কম বেশি হয়ে গেছে। তো যখন প্রোটন সংখ্যা অনুযায়ী সাজানো গেছে, তখন আর্গন ঠিকই তার জায়গায় চলে গেছে, এবং পটাশিয়াম পরে চলে আসছে। পটাশিয়াম প্রোটন সংখ্যা 19, আর আর্গনের প্রোটন সংখ্যা কত, 18। ঠিক আছে। আর আরেকটা পজিশন যেটা আমি তোমাদেরকে বললাম, ওটা বইয়ে বলা নাই, কিন্তু এই যে এইখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবা যে আয়োডিন এবং টেলুরিয়াম। আরেকটি যে ডিফারেন্স তোমরা এই যে এইখানে দেখো, এটা হচ্ছে কি টেলুরিয়াম। টেলুরিয়ামের পারমাণবিক ভর দেখো কত, 128। আর আয়োডিনের পারমাণবিক ভর কত, 127। তাহলে দেখো 127 কিন্তু পরে, আর 128 টেলুরিয়ামকে কি করা হয়েছে, আগে রাখা হয়েছে। তার কারণ উনি দেখেছেন আয়োডিনের ধর্ম কি, ব্রোমিন ক্লোরিন এদের মতো। এই যে আয়োডিনের উপরে দেখো কি আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপর কি আয়োডিন। তাহলে এগুলো হচ্ছে তোমার হ্যালোজেন। তাহলে যদি পারমাণবিক ভর অনুযায়ী সাজাতে হয়, তাহলে এখানে দিতে হয় আয়োডিন, আর এখানে দিতে হয় টেলুরিয়াম। সেক্ষেত্রে আয়োডিন হ্যালোজেন হওয়া সত্ত্বেও সে সালফার, অক্সিজেন এদের সাথে আসে, কিন্তু ওদের সাথে আবার আয়োডিনের ধর্মের সম্পর্ক নেই। আর টেলুরিয়ামের সাথে আবার সেলেনিয়াম, সালফার, এই উপরে সালফার অক্সিজেন আছে, ঠিক আছে, সালফার অক্সিজেন এগুলো আছে স্যালকোজেন। এদের সাথে আবার এই টেলুরিয়াম আবার স্যালকোজেন, এদের সাথে আবার কি আছে, সালফার, অক্সিজেন, সেলেনিয়ামের সম্পর্ক আছে, আয়োডিনের সম্পর্ক নেই। তো উনি এই সম্পর্ক রক্ষা করতে গিয়ে উনি কি করছেন, ইচ্ছাকৃতভাবে টেলুরিয়ামকে 128 হওয়া সত্ত্বেও সামনে দিয়েছেন, আর আয়োডিন 127 পারমাণবিক ভর হওয়া সত্ত্বেও কোথায় দিয়েছেন, পরে সিরিয়ালে দিয়েছেন। কিন্তু উনি তখন পর্যন্ত জানতেন না এটা কেন। ঠিক আছে, জাস্ট ওনার এখানে এই দুই ক্ষেত্রে উনি ওনার নিজে কি করছেন, নিজের যে নিয়ম নিজেই সেটা কি করছেন, ভঙ্গ করেছেন। কিন্তু পরবর্তীতে আমরা জানি যে পারমাণবিক সংখ্যা যখন আবিষ্কৃত হয়েছে, প্রোটন সংখ্যা যখন বোঝা গেছে, তখন দেখা গেছে যে টেলুরিয়ামের প্রোটন সংখ্যা 52, আর আয়োডিনের প্রোটন সংখ্যা কি 53। তাহলে ধর্মগুলো আসলে পারমাণবিক ভর না, বরং প্রোটন সংখ্যার অনুযায়ী পরিবর্তন হচ্ছে। তার কারণ আমরা জানি যে এখানে 128 আছে, এখানে নিউট্রন বেশি আছে, আর এখানে নিউট্রন কি আছে, কম আছে। এই কারণে এখানে 127 হয়েছে, 128 হয়েছে। কিন্তু পারমাণবিক ভর নিউট্রন এবং প্রোটনের টোটাল সংখ্যার উপর নির্ভর করে না, অর্থাৎ ভর সংখ্যার উপর নির্ভর করে না, বরং নির্ভর করে কার উপর, শুধুমাত্র প্রোটন সংখ্যা, এবং এই প্রোটন সংখ্যার বেসিসে যে ইলেকট্রন বিন্যাস হয় সেটার উপর নির্ভর করে পারমাণবিক, মানে একটা পরমাণুর বা একটা মৌলিক পদার্থের বৈশিষ্ট্যগুলো। সেক্ষেত্রে দেখা গেছে পারমাণবিক সংখ্যার ক্ষেত্রে এটা এই ত্রুটিটা কি হয়েছে, দূর হয়ে গেছে। দেখো এখানে কি 52 আর 53, তো এইবার আর প্রবলেমটা থাকলো না। ঠিক আছে, তোমরা আশা করি এই দুইটা ব্যতিক্রম, মেন্ডেলিভের পর্যায় সারণী এই ব্যতিক্রম দুইটা বুঝতে পেরেছো। আমরা পরে চলে যাই। এরপরে এই সালটা খুব গুরুত্ব দিয়ে মাথায় রাখবা, সেটা হচ্ছে মোসলে 1913 সালে যেটা করছেন। উনি কি করেছেন, এই যে পারমাণবিক ভরের পরিবর্তে উনি কি করেছেন, পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজিয়েছেন। তো পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে পর্যায় সারণীতে সাজানোর প্রস্তাব দেন কে, তোমার মোসলে, বিজ্ঞানী মোসলে। ওটা ছিল কত, মেন্ডেলিফ এটা ছিল 1869, 1869 সালে, 1869 সালে, আর এটা কত 1913 সালে, প্রায় অনেক দিন পর। ঠিক আছে, অনেক দিন পর, তো হয়তো বা ততদিনে কি পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হয়ে গেছে। তো পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায় সারণীতে মৌলের অবস্থান দেওয়া হলে মেন্ডেলিফের পর্যায় সারণীতে আর্গনের পটাশিয়াম সংখ্যা 18 এবং আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18 এবং পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। কাজেই আর্গন পটাশিয়ামের আগে বসবে। তাহলে পারমাণবিক সংখ্যা অনুযায়ী যখন সাজানো আছে, তখন এই সিরিয়ালটা কি হচ্ছে না, ব্রেক হচ্ছে না।
কাজেই পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায় সারণীতে মৌলের স্থান দেওয়া হলে এই রকম ত্রুটিগুলো সংশোধিত হয়ে যায়। তাহলে এখন থেকে পারমাণবিক ভর অনুযায়ী না সাজিয়ে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো শুরু হয়। আন্তর্জাতিক রসায়ন এবং ফলিত রসায়ন সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইউপ্যাক বলা হয় যেটাকে, সংক্ষেপে আমরা ইউপ্যাক বলি অনেক সময়। তো এইটার যে ফুল ফর্ম অনেক সময় কতেও দিলেও দিতে পারে, আবার অনেক সময় বহুপদীতে বা এগুলোতে আসে, মাথায় রাখবা। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ, তাহলে আইতে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ, অফ সাধারণত আমরা জানি প্রিপোজিশনগুলো কি করা হয় না, সংক্ষিপ্ত নামের ক্ষেত্রে প্রিপোজিশনগুলোকে নিয়ে আসা হয় না, ঠিক আছে। পিওর প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলোকে তোমার শর্ট ফর্মে নিয়ে আসা না, আনা হয় না, শুধুমাত্র মেইন যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে কি করা হয়, আনা হয়। তাহলে কি হয়ে গেছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর, অ্যান্ড কিন্তু নাই, তারপরে এর জন্য অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তাহলে এখানে অফ আর এখানে অ্যান্ড, এটার জন্য কিন্তু ইয়া নেই, সংক্ষিপ্ত রূপ নাই। এগুলো ইংরেজি যারা পড়ে তারা বুঝতে পারে। দেখো, এখন পর্যন্ত 118টি মৌলিক পদার্থকে শনাক্ত করেছে। তাহলে ইউপ্যাক কয়টা করেছে, 118টি মৌলিক পদার্থ শনাক্ত করেছে। ইউপ্যাক সংস্থাটি আন্তর্জাতিকভাবে রসায়ন এবং ফলিত রসায়নের বিভিন্ন নিয়মকানুন, ক্রমবর্ধমান পরিবর্তনের কোনটি গ্রহণ করা যায় এবং কোনটি বর্জন করা উচিত, এই বিষয়গুলো দেখাশোনা করে ও নিয়ন্ত্রণ করে। তাহলে কেমিস্ট্রি এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রির বিভিন্ন বিষয়, নিয়মকানুন এগুলো কে দেখে, ইউপ্যাক দেখে, ঠিক আছে। 118টি মৌলের মধ্যে বেশিরভাগ মৌলই প্রকৃতিতে পাওয়া যায়, বাকি কিছু মৌল ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। তখন আমরা জানি যে 96টি মৌল কি করা হয়েছে, প্রকৃতিতে পাওয়া গেছে 96টি, ঠিক আছে, 96টি না 98টি, যাই হোক ওই অধ্যায়ে আমরা দেখেছিলাম প্রথম অধ্যায়ে। তো বাকিগুলো কি করা হয়েছে, 98টি মনে হয়, 98টি পাওয়া গেছে কিসে, প্রকৃতিতে, আর বাকি 20টি কি করা হয়েছে, সংশ্লেষণ করে ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে, ঠিক আছে। ল্যাভয়েশিয়ে মাত্র 33টি নিয়ে ছক তৈরি শুরু করেছিলেন। মেন্ডেলিভ 63টি আবিষ্কৃত মৌল এবং 4টি অনাবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণী নামে যে ছক তৈরি করেছিলেন, বর্তমানে সেটি 118টি মৌলিক পদার্থের আধুনিক পর্যায় সারণী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এখানে আমরা মাথায় রাখবো, ল্যাভয়েশিয়ে শুরু করেছিলেন কয়টা দিয়ে, মাত্র 33টি দিয়ে, আর মেন্ডেলিভ 63টি ওই সময় ছিল, আর উনি ভবিষ্যৎবাণী করেছিলেন 4টি, কিন্তু যদিও ফাঁকা জায়গা আরও বেশি থাকার কথা ওনার, তার কারণ 12 আর 8 তো 96 হয়, তো উনি হয়তো 4টির ভবিষ্যৎবাণী করেছিলেন, বাকিগুলোর সম্পর্কে করেন নাই। যাই হোক, হয়তো বা দেখা গেছে যে পরের ছকগুলো অনেকগুলো ছক ফাঁকা ছিল, ফলে সামনের পিছনের মৌলগুলো না জানার ফলে কোনো মৌল ভবিষ্যৎবাণী করা যায়নি, ঠিক আছে। তো পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। আধুনিক পর্যায় সারণী আমরা দেখলাম, এখানে আমরা এই ছবিতে দেখি আধুনিক পর্যায় সারণী হচ্ছে এইরকম। এই পর্যায় সারণীতে কি কি আছে সেটা আমরা দেখি, ঠিক আছে। তো 4.2 পর্যায় সারণীর বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ পিরিয়ডিক টেবল। পর্যায় সারণী মূলত একটি ছক বা টেবিলে যেমন সারি অর্থাৎ রো এবং কলাম থাকে, পর্যায় সারণীতেও তেমনই সারি ও কলাম আছে। পর্যায় সারণীর বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত সারিগুলোকে পর্যায় বলা হয়। তাহলে বাম থেকে ডানে যেগুলো আছে সেগুলো হচ্ছে পর্যায়, অর্থাৎ অনুভূমিক সারিগুলো হচ্ছে পর্যায়, এবং খাড়া কলামগুলোকে গ্রুপ বা শ্রেণী বলে, অর্থাৎ যেগুলো এইরকম অনুভূমিক বরাবর আছে পৃষ্ঠ আমাদের কাগজের বা বইয়ের, সেগুলো হচ্ছে পর্যায়, আর যেগুলো খাড়াভাবে আছে উপর থেকে নিচ সেগুলোকে বলা হচ্ছে কি গ্রুপ বা শ্রেণী, ঠিক আছে, সেগুলোকে বলা হচ্ছে গ্রুপ বা শ্রেণী। এরপর আছে আধুনিক পর্যায় সারণীর বর্গাকার ঘরগুলোতে মোট 118টি মৌল আছে। পর্যায় সারণীটি এই অধ্যায়ের শুরুতে দেখানো হয়েছে, আমরা দেখেছি। আধুনিক পর্যায় সারণীর অনেক বৈশিষ্ট্য রয়েছে, পর্যায় সারণীর দিকে লক্ষ্য রাখলে এই বৈশিষ্ট্যগুলো খুঁজে পাওয়া যাবে। তাহলে আমরা দেখি যে কি কি বৈশিষ্ট্য আছে। তো এই নম্বর হচ্ছে, পর্যায় সারণীতে 7টি পর্যায় বা অনুভূমিক সারি আছে এবং 18টি গ্রুপ বা খাড়া স্তম্ভ আছে। তাহলে অনুভূমিক বরাবর আছে 7টি এবং 18টি আছে খাড়া স্তম্ভ বরাবর। আমরা একটা পড়ি, তারপর পর্যায় সারণীতে চলে যাচ্ছি। 2 নম্বর হচ্ছে যে প্রতিটি পর্যায়ে বাম দিকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সারির মৌল হিসেবে দেখানো হলেও এগুলো যথাক্রমে 6 এবং 7 পর্যায়ের অংশ, ঠিক আছে। আমি দেখাচ্ছি কিভাবে এগুলো আমরা দেখব। তারপর বলা হচ্ছে যে পর্যায় 1-এ শুধু 2টি মৌল আছে। পর্যায় 1-এ কয়টা মৌল আছে, 2টি। পর্যায় 2-এ আছে
এবং 3-এ 8টি করে মৌল আছে। তাহলে পর্যায় 2 এবং 3 নম্বরে 8টি করে মৌল আছে। পর্যায় 4 এবং 5-এ 18টি করে মৌল আছে। পর্যায় 7 এবং 6 এবং 7-এ 32টি করে মৌল আছে। নম্বর আছে এবার গ্রুপগুলোর পরিচয় দিচ্ছে। গ্রুপ 1 এবং 7 এটাতে গ্রুপ 1-এ রয়েছে 7টি মৌল। গ্রুপ 1-এ কয়টি মৌল? 7টি মৌল। গ্রুপ 2-এ রয়েছে 6টি মৌল। ঠিক আছে, গ্রুপ 2-এ 6টি মৌল। গ্রুপ 3-এ 32টি মৌল আছে। গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত আছে 4টি করে মৌল। আর 13 থেকে 17 পর্যন্ত প্রত্যেকটিতে আছে 6টি করে মৌল। 13 থেকে 17-তে 6টি করে মৌল আছে এবং গ্রুপ 18-তে আছে কয়টি? 7টি মৌল। অর্থাৎ গ্রুপ প্রথম 1 নম্বর গ্রুপ এবং 18 নম্বর গ্রুপে 7টি করে মৌল আছে। ঠিক আছে, তো এখন আমরা দেখি এই জিনিসটা, আমরা এই জিনিসগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করি আমাদের দেখে, ওই পর্যায় সারণীটি দেখে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে এটা হচ্ছে কি পর্যায় সারণী। ঠিক আছে, তো পর্যায় সারণীতে ওখানে যে সিরিয়ালি আছে ওগুলো আমরা এখানে বলার চেষ্টা করতেছি। দেখো পর্যায় সারণীতে কি আছে এখানে, এগুলোকে বলা হচ্ছে পর্যায়। 1 2 3 4 5 6 7। এই নিচেরটা আমি দেখাচ্ছি, নিচেরটা আসলে পর্যায় সারণীর মূল অংশ না, ওটা কিভাবে আসলো। তাহলে এগুলো হচ্ছে কি তোমার পর্যায়, এগুলোকে অনুভূমিক বরাবর এই সারিগুলো আছে পর্যায়। এখানে 2টা পেজ একসাথে করা আছে, আসলে গ্যাপ থাকবে না, এটা এর সাথে কি হবে এখানে মিলে যাবে। তো 2টা পেজকে একসাথে করা হয়েছে, তো বড় করে আঁকা হয়েছে এখানে। তো এগুলো একই কন্টিনিউ থাকবে। তাহলে এইরকম করে 7টা পর্যায়। তাহলে কয়টা পর্যায় হলো? 7টা পর্যায় হলো। ঠিক আছে, এখন এই 7টা পর্যায়ের মধ্যে দেখো প্রথম যে পর্যায়টা আছে, এই প্রথম পর্যায়টাতে এইখানে প্রথমে একটা মৌল আছে আর শেষে একটা মৌল, আর মাঝখানে দেখো এই পর্যায়ে আর এই যে গ্রুপ, এগুলোকে বলা হচ্ছে গ্রুপ 1 2 3 4 5 6 এরকম করে এখানে 17 18 এগুলো সিরিয়াল নম্বর দেওয়া আছে, 12 13 14 15 16 17 18। তাহলে 18টা গ্রুপ। তাহলে এগুলো বলা হচ্ছে পর্যায়, আর খাড়া বরাবর যেগুলো আছে এগুলো হচ্ছে কি গ্রুপ। ঠিক আছে, এখন দেখো প্রথম যে পর্যায়টি আছে, প্রথম পর্যায়ের ক্ষেত্রে দেখো তোমার মাত্র প্রথম গ্রুপটাতে কি আছে, প্রথম যে পর্যায়, এই পর্যায়ের প্রথম গ্রুপে শুধু একটা মৌল আছে, আর 18 নম্বর গ্রুপে কি আছে? একটি মৌল আছে। তাছাড়া বাদ বাকি আর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর গ্রুপে এখানে কোনো মৌল নাই, ঠিক আছে, ফাঁকা, একদম ফাঁকা। তাহলে আমরা বলতে পারি প্রথম পর্যায়ে মৌল আছে মাত্র কয়টি? 2টি। প্রথম পর্যায়ে মৌল 2টি। এর পরের দেখো দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়, এই যে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে দেখো 1 2 3 4 5 6 7 8, এখানেও 8টা। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মৌল আছে কয়টি করে? 8টি করে। এখানে 2টি। আর দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মৌল আছে কতটি করে? 8টি করে। এখানে দেখো 3 থেকে 12 পর্যন্ত কোনো মৌল নাই। 1 2 আছে, আবার এখানে 13 থেকে শুরু হয়েছে, 13 পর্যন্ত 18, ওইদিকে 7, ওইদিকে তোমার 6টি, 13 থেকে 18 পর্যন্ত 6টি, আর এখানে 2টি। তাহলে মোট কয়টি? 8টি। একইভাবে এখানে 1 2 নম্বর গ্রুপে পরেও মৌল আছে, আর 3 থেকে 12 পর্যন্ত গ্রুপে কোনো মৌল নেই। তারপর 13 থেকে শুরু হয়ে গেছে, 13 14 15 16। এই জন্য অনেক সময় এই 2টা গ্রুপের ক্ষেত্রে এইটাকে বলা হয়, এটাকে তো 1 বলা হয়, এটাকে বলা হয় 1A, এটাকে বলা হয় 2A। আর আর এটাকে তখন বলা হয় যেহেতু এই 2টা, এই প্রথম 2টা গ্রুপের ক্ষেত্রে, প্রথম 2টা পর্যায়ের ক্ষেত্রে তখন 13কে আমরা যদি সিরিয়ালে দিই তখন এটাকে বলা হয় 3A, এটাকে বলা হয় 4A, এটাকে বলা হয় 5A, এটাকে বলা হয় 6A, আর এটাকে বলা হয় 7A, আর এটা হচ্ছে 8A। ঠিক আছে, 8A। সেক্ষেত্রে এই 18টা না ধরে এখানে কয়টা মৌল হলো? 8টা হলো। তাহলে 1 2 3 4 5 6 7 8টা মৌল। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে এইভাবে 8টা মৌল ধরা যেতে পারে, তখন এগুলোকে গ্রুপ। যাই হোক, ওইভাবে আমরা দেখবো না, আমরা এখানে যেরকমগুলো আছে সেটাই দেখবো। তাহলে গ্রুপ তাহলে পর্যায় 2 এবং 3-এ কয়টা মৌল দেখলাম আমরা? 8টি করে মৌল দেখলাম। ঠিক আছে, আর এগুলোকে এখানে তাহলে এগুলো কি হবে? 2A, এটা হবে তাহলে 3B 4B, এরকম করে এগুলোকে তখন এই 13 থেকে 12 পর্যন্ত, 3 থেকে 12 পর্যন্ত এগুলোকে B বলা হয়। ঠিক আছে, তাহলে 3B 4B 5B 6B 7B এরকম করে হিসাব করা হয়। আচ্ছা, যাই হোক, এরপর দেখো এই যে 4 নম্বর এবং 5 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর পর্যায়ে এরকম করে 18টা মৌল। দেখো এখানে কিন্তু 18টাই পূর্ণ আছে, 18টাই পূর্ণ আছে। এখন তোমাদের মনে হইতে পারে 7 এবং 8-এও তো কি আছে? 18টা পূর্ণ আছে। তাহলে কেন বলা হচ্ছে শুধুমাত্র 4 এবং 5-এ 18টা মৌল আছে, 6 এবং 7-এ কেন 18টা মৌল বলতেছি না আমরা? কেন এটাতে 32টি করে মৌল বলতেছি? ঠিক আছে, তাহলে আমি এটা বলতেছি, তাহলে 4 এবং 5-এ দেখো
18টা পূরণ আছে, তাহলে 18টা, এখানে 18টা মৌল আছে 4 নম্বর পর্যায়ে, এখানেও 18টা মৌল আছে। ঠিক আছে, এখন 6 এবং 7-এও তোমরা দেখতে পাইতেছো কি 18টাই মৌল আছে, কিন্তু বিষয়টা ওইটা না। 6 এবং 7-এ এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে এই যে এই অংশটা দেখো, এখানে পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত, 57 থেকে কি 71 পর্যন্ত এই মৌলগুলো কোথায় আছে? এই যে এখানে দেখো 57 থেকে 71 পর্যন্ত এইখানে আসলে কি আছে? এখানে একটা মৌল নাই, এখানে শুধুমাত্র একটি মৌল নাই। এখানে কতগুলো মৌল আছে? এই যে ল্যান্থানাইট সারি, এই যে প্রথম মৌলটা এটা কি 56, এটা হওয়ার কথা কত? 57 হওয়ার কথা, তারপর এটা হওয়ার কথা কি 58, দেখো কিন্তু 72 চলে গেছে। 57 থেকে কততে চলে গেছে তোমরা যদি ভালো করে খেয়াল করো, এটা এটা 56, তাহলে এটা হওয়ার কথা কত? 57, আর এটা হওয়ার কথা কত? 58। কিন্তু দেখো এখানে 57-র পর 72, তার মানে 57 থেকে 71 পর্যন্ত, 57 থেকে 71 পর্যন্ত মৌলগুলো এখানে কোথায় আছে? 57 থেকে 71 পর্যন্ত কত হয়? এখানে মোট 57 থেকে 71, ঠিক আছে, এখানে মোট 15টা মৌল। এখানে কয়টা মৌল? 15টা মৌল। তাহলে 15টা মৌল কি আছে? একটার উপর আর একটা এখানে কি আছে? একটার উপর একটা এখানে খাড়া হিসেবে আছে, ওই একটার উপর আর একটা, তার উপর আর একটা, তার উপর একটা, তার উপর আর একটা, এইভাবে কি আছে একই পর্যায়ে এই পজিশনে কয়টা মৌলকে রাখা হয়েছে? 15টা মৌলকে এই পজিশনে রাখা হয়েছে। ঠিক আছে, তারপর 71, তারপরে হয়েছে 72। একইভাবে এখানে দেখো 7 নম্বর গ্রুপে দেখো এখানে 88, তাহলে এখানে কত? 89 হওয়ার কথা, আর এখানে কত হওয়ার কথা? 90। কিন্তু এখানেও দেখো 89 থেকে 103 পর্যন্ত মৌলগুলোকে একটার উপর আর একটা করে স্তম্ভ আকারে কি করা হয়েছে? এখানে সজ্জিত করা হয়েছে। তাহলে এর প্রথম মৌলটা হচ্ছে কি অ্যাক্টিনিয়াম, এই জন্য এটাকে বলে অ্যাক্টানাইট সারি, মানে এখানে খাড়া যে সারিটা আছে সেটাকে বলা হচ্ছে অ্যাক্টানাইট সারি, আর এটার প্রথম মৌল হচ্ছে ল্যান্থানাম, এই জন্য এটাকে বলা হচ্ছে ল্যান্থানাইট সারি। তাহলে এইটা হচ্ছে মূলত পর্যায় সারণীর ব্যতিক্রম, যে আমরা জানি প্রতিটি গ্রুপ এবং পর্যায়ের ক্রস যে পয়েন্টটা আছে, মানে এটা 6 নম্বর গ্রুপ, 6 নম্বর পর্যায়ে, এটা কি 1 নম্বর গ্রুপ। তাহলে এই যে ক্রস পয়েন্ট, এই ক্রস পয়েন্টে বেরিলিয়াম একটা মৌল থাকার কথা, কিন্তু এখানে আছে কয়টা? 6 নম্বর পর্যায় এবং 3 নম্বর গ্রুপ। 6 নম্বর পর্যায় 3 নম্বর গ্রুপ, আর 7 নম্বর পর্যায় আর 3 নম্বর গ্রুপ, অর্থাৎ 3 নম্বর গ্রুপেই কিন্তু কি এই সমস্যাটা হচ্ছে। 3 নম্বর গ্রুপ এবং 6 নম্বর পর্যায় এবং 7 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে যে সেকশন পয়েন্টটা আছে, এই জায়গাতে তোমার এই পজিশনে, অর্থাৎ 3/7, এই পজিশনটাকে আমরা বলতে পারি 3/6 পজিশন আর 3/7 পজিশন। ঠিক আছে, রো নম্বর, সারি নম্বর, রো নম্বর, সারি এবং কলাম, আগে সারি নম্বর লেখা হয় তারপর কলাম লেখা হয়, আমি ভুল করে লিখলাম। এটাতে 6/7 এবং 7/, মানে 6/3 আর 7/3 হবে, মানে আগে সারি নম্বর লেখা হয় 7/3 আর কি 6/3। তাহলে সারি এবং কলাম, 7 নম্বর সারির 3 নম্বর কলাম এবং 6 নম্বর সারির 3 নম্বর কলাম, দুইটাতে 3 নম্বর কলাম। এই দুই পজিশনে কি করা আছে? তোমার একটা মৌল নাই, এটা ব্যতিক্রম। এখানে 15টা করে মৌল আছে। এখানেও একইভাবে দেখো 103 থেকে যদি তোমরা কি করো 89 বাদ দাও, তাহলে এখানেও কথা হচ্ছে 15টা মৌল থাকতেছে। ঠিক আছে, তাহলে এইখানে 15টা মৌল, তাহলে 15টা, তাহলে একটা পজিশনে এখানে কয়টা মৌল থাকতেছে? মোট 15টা মৌল থাকতে। তাহলে একটা পজিশনে যদি টোটাল 15টা মৌল থাকে, তাহলে ওই সারিতে, তাহলে 6 নম্বর সারিতে, 6 নম্বর যে সারিটা আছে বা পর্যায়টা আছে, 6 নম্বর সারি বা পর্যায়, এখানে কয়টা মৌল থাকতেছে? তাহলে এটা বাদে কত? 17, 17, আর তার সাথে যোগ এখানে কত? 15। তাহলে 17 আর 15 যোগ করলে হয় কত? 32। তাহলে 6 নম্বর পর্যায়ে মৌল আছে কতটি? 32টি। ঠিক আছে, আর 7 নম্বর পর্যায়েও মৌল আছে কতটি? 32টি। তার কারণ মোট তো 18টা ঘর, 18টা ঘরের মধ্যে 17টা ঘরে 17টা আছে, 17টা ঘরে 17টা আছে, আর এই যে ঘরটা 3 নম্বর যে ঘর, 3 নম্বর গ্রুপ, এইখানে আর এইখানে আছে কয়টা করে? 15টা করে। তাহলে 15 আর 17 কত হলো? মোট 32টা করে আছে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে ওগুলোকে এখন তো এখানে তো দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক হলে না হয় এর উপরে কি করা যেত? এর উপরে একটা, তার উপরে একটা, তার উপরে একটা দিয়ে দেখানো যেত, কিন্তু যেহেতু দ্বিমাত্রিক ওই জন্য এটাকে কি করা হয়েছে? পরে এই তোমার এই 15টাকে এখানে দেওয়া হয়েছে, এখানে 15টা আর এখানে কি 15টা, এবং এই শাড়িটার নাম দেওয়া হয়েছে ল্যান্থানাইট শাড়ি, আর এই শাড়িটাকে নাম দেওয়া হয়েছে অ্যাক্টিনাইট শাড়ি, এবং প্রতিটি শাড়ির প্রথম মৌলের নাম অনুসারে এই নামকরণগুলো করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের কি গেল, সারির পরিচয়, সারি বা পর্যায়ের যে পরিচয়, সেগুলো আমরা কি
দেখলাম। এরপর আমরা আসি কলামের পরিচয়ে, ঠিক আছে? কলামগুলোকে আমরা যদি দেখি তাহলে দেখো প্রথম কলামে কয়টা মৌল আছে, দেখো এটাকে একটা ভিউ হিসাবে তোমরা দেখো, দেখো এখানে আর এই দিকে একটা আইসোমেট্রিক হিসাবে দেখো, তাহলে এই দিকে প্রথম এবং 18 দেখো সমান, প্রথম এবং 18তে মৌল কয়টা আছে তোমার, আটটা আটটা করে মৌল। এক থেকে শুরু করে 8 পর্যন্ত, 7টা, সরি 1 থেকে শুরু করে 7 পর্যন্ত সব কটা মৌল আছে, পর্যায় কয়টা, 7টা। 7টা পর্যায়ে, সরি হ্যাঁ 7টা পর্যায়ে, তাহলে 7টা প্রথম গ্রুপে 7টা মৌল থাকার কথা, 7টা পর্যায়ে যেহেতু, তাহলে প্রথম গ্রুপে 7টাই আছে, এবং 18 নম্বর গ্রুপেও 7টা পর্যায়ে 7টা মৌল আছে। কিন্তু 2 নম্বর আর এখানে 13 থেকে 17 পর্যন্ত, 2 নম্বর তারপর 13, 14, 15, 16, 17 এই পর্যন্ত যে এই কয়েকটা যে গ্রুপ আছে, এই গ্রুপে দেখো প্রথম পর্যায়টাতে কোনো মৌল নাই, প্রথম পর্যায়টি ফাঁকা, প্রথম পর্যায়টি কি ফাঁকা, তখন আমরা দেখছি প্রথম পর্যায়ে মাত্র 2টি মৌল। তাহলে তাহলে ওর শুধু তাহলে 2 নম্বর আর এদিকে 13 থেকে 17 পর্যন্ত যে গ্রুপগুলো আছে সেগুলোতে একটা করে মৌল নেই, অর্থাৎ প্রথম মৌলটা করে নাই, ঠিক আছে? প্রথম মৌলটা করে নেই, ফলে মৌল কয়টা হচ্ছে 7টা, তাহলে এখানেও 7টা, এখানে 7টা, 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 তাহলে এখানে 2 নম্বর গ্রুপ আর 13 থেকে 17 নম্বর গ্রুপে কয়টা করে মৌল আছে, একটা করে কম আছে, 6টা করে আছে, ঠিক আছে? মোট থাকার কথা 7টা, 7টা পর্যায়ে কিন্তু আছে কয়টি, 6টি, ঠিক আছে? এরপর দেখো 3 থেকে 12 পর্যন্ত 1, 2, 3, 4টি থাকার কথা, কিন্তু আমরা জানি 3 নম্বর গ্রুপে আবার এখানে কি আছে, একই পজিশনে 15টা করে মৌল আছে, তাহলে 3 নম্বর তাহলে 3 নম্বর গ্রুপে মোট মৌল হচ্ছে কয়টা, একটা, 2টা, আর এখানে আছে 15টা, এখানে আছে 15টা, তাহলে 15, 15, 30 আর 2, 32, তাহলে 3 নম্বর গ্রুপ হচ্ছে ব্যতিক্রম, এখানে আছে কি 32টি মৌল আছে, অর্থাৎ এই পর্যায়ে যতটি আছে এই গ্রুপেও ততটি আছে, এই পর্যায়ে 6 নম্বর পর্যায়ে 32টি, 7 নম্বর পর্যায়ে 32টি, আবার 6 আর 3 নম্বর গ্রুপে যেহেতু ঝামেলাটা আছে 3 নম্বর গ্রুপেও 32টি, আর বাকি যে থাকলো 4 থেকে 13 পর্যন্ত, 4 থেকে 13 পর্যন্ত, সরি 12 পর্যন্ত যে গ্রুপগুলো, 4 থেকে 12 পর্যন্ত এই গ্রুপে আছে কতটি, 4টি করে মৌল, 1, 2, 3, 4, কারণ উপরের যে 3টা পর্যায় 1, 2 মানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মৌলগুলো নেই, ঠিক আছে? 3 থেকে 12 নম্বর গ্রুপ পর্যন্ত দ্বিতীয় এবং দ্বিতীয়, তৃতীয় এবং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই যে পর্যায়, এই পর্যায়ে কোনো মৌল নেই, ফাঁকা, অর্থাৎ শুরু হয়েছে কথা চতুর্থ পর্যায় থেকেই মৌল শুরু হয়ে গেছে, তাহলে চতুর্থ, পঞ্চম এরকম করে সপ্তম পর্যন্ত মোট 4টি কি আছে, মৌল আছে, ঠিক আছে? তো এই গেল মোটামুটি কি ওভারভিউ পর্যায় সারণী সম্পর্কে। এই পর্যায় সারণীটাকে তোমরা কি করবা, এইরকম করে মাথায় রাখবা, ঠিক আছে? তো পর্যায় সারণী তোমরা যদি আঁকতে চাও, পর্যায় সারণী আঁকার একটা খুব সহজ কৌশল আছে, আমি তোমাদেরকে যদি এটাখানি একটুখানি দেখাই দেই, তো ওখানে কোনো ফাঁকা জায়গায় নেই, এই যে এইখানে দেখো, তো পর্যায় সারণী আঁকার একটা সহজ কৌশল তোমরা মাথায় রাখবে কিভাবে। তাহলে প্রথমে এইখানে কি করবা, দেখো এইখানে আমরা একটু খাড়া দাগ দিয়ে আঁকি, তাহলে এইখানে দেখো এদিকে দুই দিকে আমরা কি করব, 2টি দাগ দিব, ঠিক আছে? এইরকম করলাম, ঠিক আছে? আর এইখানে মাত্র কয়টা আছে, একটা আছে, এই জন্য একটা ঘর দিলাম, ঠিক আছে? এখানে মাত্র একটা আছে, তারপর আছে কয়টা, 2 নম্বর গ্রুপ, ঠিক আছে? একটা দিলাম, আর এই দিকেও কি আছে, প্রথমে একটা মাত্র আছে, ঠিক আছে? তারপর এখানে আছে ঠিক আছে, তারপর এখানে মোট 6টা আছে, ঠিক আছে? এইরকম করে আমরা কি করব, আঁকবো, ঠিক আছে? এই যে এই জিনিসটা আমরা কি করলাম, এঁকে ফেললাম, এইরকম একটা ফরম্যাট তোমরা কি করো, প্রথমে এঁকে নিবা, ঠিক আছে? বুঝতে পারছো? আর এইখানে কয়টা, তাহলে এইখানে কয়টা, একটা করে, এখানে প্রথমে কয়টা করে, একটা করে, তারপর এখানে আছে কয়টা, 2, 3, তাহলে এইটাকে আমরা কি করব, এখানে যোগ করে দেব, এই পর্যন্ত বাড়িয়ে দেব, ঠিক আছে? আর এইখানে আমরা কি করব, আর একটা দাগ দিই এখানে, এখানে একটা, আর এখানে কি একটা, তারপর এইখানে দেখো একটা, 2টা, তাহলে এখানে কয়টা হবে, মোট 12টা দাগ হবে, এখানে মোট কয়টা দাগ হবে, তাহলে এই যে ফরম্যাটটা আমরা কি করব, আগে এঁকে নিব,
উপরে কি আছে, প্রথমে একটা একটা, তারপর এখানে মাঝখানে গ্যাপ, তাহলে এইখানে হবে 1, আর এটা কি 2, আর এখানে শুরু হবে 13 থেকে, কত থেকে 13, তাহলে আমরা 13 থেকে 18, এটা হচ্ছে কত 18, তাহলে এখানে 13 থেকে শুরু হবে, তা 13 থেকে 18 পর্যন্ত বাকি 7টা ঘর আমরা কি করবো এখানে টেনে নিব, বাকি 7টা, তাই 13, ঠিক আছে, 14, 15, 16 আর 17, তাহলে 13, 14, 15, 16, 17, 18, ঠিক আছে, এই যে আমাদের হয়ে গেল। এরপর বাকিগুলো কিন্তু আর নাই। এইখানে তাহলে কি আছে, 3 থেকে 12 পর্যন্ত দাগগুলো আমরা টানবো, এখানে কি 3 থেকে 12 পর্যন্ত দাগগুলো টানবো, ঠিক আছে, তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, আর একটা দাগ এখানে মাঝখানে টেনে দিবে, তাহলে কি হবে 12টা হবে। মানে তোমরা একটু ইয়া করবা আঁকার সময়, ছোট পেজ তো তাই, তাহলে মোট কত হলো 12টা হইলো, ঠিক আছে, এইভাবে আঁকতে পারো। অথবা তোমরা আর একটা সহজ বুদ্ধি আছে সেভাবে, অথবা তোমরা আর একটা বিকল্প বুদ্ধি করতে পারো, সেটা হচ্ছে তোমাদের এইরকম। তাহলে আগে তোমরা কি করবা, এই স্তম্ভ দুইটা কি করবে, মানে আগে আমরা এইভাবে একটা কি করব, চৌকোনা ঘর কি করব এঁকে নিব, এইরকম করে আগে একটা চৌকোনা ঘর এঁকে নিব, ঠিক আছে, আগে আমরা এইভাবে একটা কি করলাম, চৌকোনা ঘর এঁকে নিলাম, মনে করো এই যে চৌকোনা ঘর, প্রথমে একটা চৌকোনা ঘর এঁকে নিলাম। এখন দেখো এই ঘরে, তাহলে প্রথমে কি থাকবে, এখানে এই চৌকোনা ঘরের প্রথমে দেখো এখানে থাকবে 2টা ঘর, প্রথমে কয়টা থাকবে, এখানে এখানে 2টা সমপরিমাণ আমরা নেই, আর এখানে নেই কয়টা সমপরিমাণ, এখানে থাকবে আমাদের কয়টা, ওই সেম সেম পরিমাণ সমপরিমাণ, এখানে 6 সমপরিমাণ নেই, 6 থেকে 18 পর্যন্ত এইরকম হবে, ঠিক আছে, আর এইটার উপরে কি থাকবে, ছোট্ট একটা থাকবে, ঠিক আছে, এটার উপর ছোট একটা থাকবে, আর এইখানে 2টা সমপরিমাণ আমরা কি করলাম, দাগ টেনে নিলাম, ঠিক আছে, তার উপরে কি থাকবে, একটা থাকবে, তার উপর কি থাকবে, একটা থাকবে, এই যে হইল। এখন আমরা কি করব, তাহলে তাহলে এখন আমরা যে এখানে কয়টা থাকে, 13 থেকে, এখানে আমরা জানি 13 থেকে 18 পর্যন্ত থাকবে, এখানে আমরা কি করব, দাগ টানবো, এখানে 13 থেকে 18 পর্যন্ত কি দাগ টেনে নিব আমরা, এই দিক থেকে এই দিক পর্যন্ত, ঠিক আছে, 13 থেকে 18 পর্যন্ত দাগ টেনে নিব আমরা, ঠিক আছে, মোট তাহলে 13, 14, 15, 16, 17, আর এখানে আমরা ছোট বড় হলো 18, তাহলে মোট 18, আর এই দিকে আমাদের কয়টা থাকবে, তাহলে আমরা এখানে গুণে আমরা জানি যে এখানে হবে কত, 1, 2, এখানে 3, আর এখানে কি 1, 2, 3, তাহলে এইখানে থাকবে একটা, এটা 3, এখান থেকে 4 শুরু হবে আমাদের, তাহলে আমাদের এখানে একটা, এই যে এখানে ভুল হয়ে গেল, তো এখানে দেখো আমরা জানি এখানে কত থাকবে, 4 থেকে 7 পর্যন্ত থাকবে, তাহলে মোট 4 থেকে কত থাকবে, 7 পর্যন্ত থাকবে, তাহলে এখানে আমরা কয়টা ঘর রাখবো, মোট 4টা ঘর এঁকে নিব এখানে, তাহলে কত হলো 1, 2, আর এখানে কি আমরা আর একটা দাগ দিয়ে দেবো, তাহলে মোট কয়টা হলো 4টা, ঠিক আছে, তাহলে 1, 2, 3, এই 4টা আমরা প্রথমে কি করলাম, এঁকে নিলাম। তাহলে আমাদের আর থাকবে কি, আমরা সিরিয়ালগুলো লিখি নেই এখানে, তাহলে এটা হচ্ছে কি 4, 5, 6, 7, তাহলে উপরে থাকবে কত, 3, 2, আর 1, তো এইভাবে যদি আমরা আঁকতে চাই, তাহলে এবার আমরা মাথায় রাখবো যে এইখানে কিন্তু আমার কি প্রথম দুইটাতে কয়টা আছে, 2টা করে মাত্র আছে, তাহলে এখানে হবে কয়টা, 2টা আঁকবো আমি, ঠিক আছে, এখানে থাকবে 2টা করে, আর প্রথম যেটা 1, ওটাতে মাত্র আছে কয়টা, একটা, তাহলে আমি কি করলাম, এখানে একটা মাত্র ঘর আঁকলাম, ঠিক আছে। এরপর দেখো এখানে আমরা জানি এই যে 2 এর সোজা আছে কয়টা, মোট 6টা আছে, তাহলে আমরা কি করলাম, এখানে একটু বড় করে দাগ টানলাম, মোট যেন 6টা হয়, ঠিক আছে, আর তার 1 এর সোজা এখানে আছে কয়টা, মাত্র একটা আছে, তাহলে একটা ঘর রাখলাম, ঠিক আছে। এখন আমরা বাকি ঘরগুলো কি করব, পূরণ করে দেব, তাহলে এখানে আমরা কি করব, দাগ টানবো 1, ঠিক আছে, এটা 18, তাহলে এখন আমাদের হিসাব এখানে কত, 18, আর এখানে 1, আর এখানে 13 থেকে কত
18 পর্যন্ত। আর এখানে কত? একটা, ঠিক আছে? 1, 2 তার বাকি তাহলে এখানে কি হবে? তাহলে 12 থেকে 3 থেকে, তাহলে এখানে 3 থেকে কত হবে? 3 থেকে 12 পর্যন্ত দাগ এখানে হবে। ঠিক আছে? এইরকম ফরম্যাট, এই ফরম্যাটটা আমরা প্রথমে কি করব? এঁকে নেব। তারপর আমরা ইচ্ছামতো কি মৌল বসাবো। তারপর সিরিয়ালে যারা সিরিয়ালি মেইনটেইন আমাদের এই পর্যন্ত মোটামুটি এই পর্যন্ত আমরা কি এই যে এখানে 12 এখানে জিঙ্ক পর্যন্ত আমরা কি করতে পারি? আমাদের মুখস্থ আছে। ঠিক আছে? তো এরপর আমরা কি করব? এই সিরিয়াল অনুযায়ী মৌলগুলোকে বসিয়ে দেবো। ঠিক আছে? তো 2 ওয়েতেই তোমরা আঁকতে পারো, যেটা তোমাদের পছন্দ। ঠিক আছে? যাই হোক, আমরা দেখলাম যে পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো কি কি, এগুলো আমরা দেখলাম। কোথায় কীরকম মৌল আছে, এগুলো এমসিকিউর জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এমসিকিউর জন্য যেরকম ইম্পর্ট্যান্ট, আবার পর্যায় সারণীর বিভিন্ন মৌলের বিভিন্ন পর্যায়ক্রমিক যে ধর্মগুলো আছে, এই ধর্মগুলো বিশ্লেষণের ক্ষেত্রেও এই বৈশিষ্ট্যগুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটাকে আমরা যেরকম একটা মানে তোমরা পর্যায় সারণীটাকে এরকম মনে করবা যে একটা বাসায় যেরকম আমরা কি একটা তোমরা যে বাসায় থাকো, সেই বাসায় কি থাকে? অনেকগুলো ফার্নিচার থাকে, তো ঠিক আছে না? এখন দেখো, তোমরা যদি চোখ বন্ধ করে কল্পনা করো ওই রুমের কোথায় কোন ফার্নিচার আছে, এবং ওই রুমের বা তোমাদের পুরো বাড়িটার প্ল্যান যদি তোমরা চিন্তা করো, দেখবা যে এরকম এলোমেলো থাকে। এইরকম থাকে, একদিকে রান্নাঘর আছে, একদিকে কিচেন আছে, এরকম কিন্তু থাকে, তাই না? এখানে বেডরুম আছে, ছোট্ট রান্নাঘর, হয়তো এখানে অ্যাটাচ বাথরুম একটা আছে, ঠিক আছে? এখানে সিঁড়ি ঘর আছে। তাহলে এইরকম করে তোমরা কি করতে পারো? এটা কিচেন মনে করো, ছোট্ট কিচেন, আর এইখানে তোমাদের কি দেখা যাচ্ছে যে ডাইনিং স্পেস আছে। তো এইদিকে মনে করো আরও কিছু তোমাদের স্টোরেজ রুম আছে। তো তো এইরকম করে দেখা যাবে যে এখানে গলি, এখানে তোমাদের একটা বেসিন থাকতে পারে। তো এই যে একটা বাসা, এবং বাসার ভিতরে কোথায় কি আছে, এটা যদি বেডরুম হয়, এখানে তোমার দেখা যাচ্ছে এইদিকে একটা ব্যালকনি আছে। মানে তোমরা সহজ কথায় তোমরা বাসার যে প্ল্যানটা এক্সাক্ট কোথায় কি আছে, কোন দিকে কোন রুম, এবং প্রতিটি রুমে তোমাদের কি আছে, কোন কোন আসবাবপত্র ডানে আছে, বামে আছে, মিডিলে ফাঁকা আছে, এই পুরো জিনিসটা তোমরা চোখ বন্ধ করলে কি করতে পারো? দেখতে পাও। ঠিক আছে? ঠিক সেই রকমভাবে এই যে পর্যায় সারণীর যে গঠনটা আছে, এই গঠনটা তোমাদেরকে কি করতে হবে? চোখ বন্ধ করে দেখতে পাইতে হবে যে এরকম একদিকে দুইটা এর প্যাটার্নটা কেমন, দুই দিকে দুইটা খাড়া, দুই দিকে দুই পাশে যে 1 এবং 18, এই দুইটা কি অনেক বেশি লম্বা। ঠিক আছে? এই দুইটা হচ্ছে অনেক বেশি লম্বা। আমরা যদি আবার দেখি জিনিসটাকে, তাহলে দেখতে পাবো এই দেখো দুই দিকের দুইটা কি বেশি লম্বা, এই দুই দিকের জিনিসটা কি বেশি লম্বা, এই দুই দিকের লাইনটা কি বেশি লম্বা। তারপর এখানে 6টা লাইন আছে কি, আর সমান সমান এখানে এই লাইনটা আর এই লাইনটা কি সমান, এই 6টা, এই 5টা, এই 5টা আর এইটা 6টা, মোট এই 6টা লাইন কি প্রথম লাইনের চেয়ে একটুখানি পরে শুরু হয়েছে। নিচে সব প্লেন, নিচেরটা কি প্লেন। আর এইখানে দুই পাশে দুইটা কি হয়েছে দেখো, এটা কিন্তু একটা সুন্দর প্যাটার্ন ফলো করছে। দুই পাশের দুইটা শিংয়ের মতো উঁচু আছে। তারপরের এই পাশে একটা আর এই পাশে 5টা মিলে কি এক ঘর কম আছে, দেখো একটা করে ঘর কম আছে। ঠিক আছে? আর তারপরে যে বাকি যে 13 থেকে 12 পর্যন্ত মোট এখানে যে 10টা আছে, এই 10টি কিন্তু দেখো 3 নম্বর থেকে শুরু হয়েছে, তাই না? এটা দেখো সুন্দর একটা প্যাটার্ন ফলো করছে না? 3 নম্বর গ্রুপ থেকে শুরু হয়ে বাকিটা হয়। তাহলে এই যে ছবিটাই আমি ছবি আঁকানোর ক্ষেত্রে এই কৌশলটাকেই মাথায় রাখছি, এভাবেই করছি। তাহলে এই জিনিসটাকে চোখ বন্ধ করে যেন তোমরা কি করতে পারো, দেখতে পাও, তাহলে তোমাদের কি খুব ইজিলি এটা বুঝতে পারবা। আর নিচে তো ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারি থাকবেই। ঠিক আছে? তো এইরকম করে মাথার মধ্যে ছবিটা কি করতে হবে, গেঁথে রাখতে হবে। মানে মৌলগুলোর নাম তোমাদের আপাতত মনে থাক আর না থাক, এর যে গঠনটা, যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা যেন আমরা কি করি, একটা বাসার স্ট্রাকচার যেরকম আমরা মনে রাখি, বা একটা রাস্তা বা একটা খেলার মাঠের স্ট্রাকচার যেরকম আমরা কি করতে পারি, চোখ বন্ধ করে দেখতে পাই স্ট্রাকচারটা, এর স্ট্রাকচারটাও যেন ওইরকম করে কি তোমরা চোখ বন্ধ করে দেখতে পাও। এবং এরকম করে না দেখে জাস্ট মৌলগুলো বাদ দিয়ে আমি যেভাবে স্ট্রাকচারগুলো আঁকা শিখে ওই রকম করে স্ট্রাকচারটা শুধুমাত্র আঁকার কি করো, তোমরা প্র্যাকটিস করো। এটা তোমাদের অনেক কাজে দেবে, এটা তোমাদের অনেক কাজে দেবে। এই স্ট্রাকচারটা মাথায় রাখা কতটা যে গুরুত্বপূর্ণ। অনেক সময় পরীক্ষায় শুধুমাত্র এই স্ট্রাকচারটা দিয়ে দেয়, মাঝখানের কিছু গ্যাপ দিয়ে দেয়। মানে স্ট্রাকচার দেখেই তোমাদেরকে বুঝতে হবে কোন জায়গায় কোন মৌল থাকবে। এই স্ট্রাকচারটা যদি তোমাদের মাথায় না থাকে তাহলে তো বুঝতেই পারবা না। তো এখন আমরা বইয়ে ফিরে যাই। এখানে বলা আছে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত এরকম 15টি মৌলকে ল্যান্থানাইড সারির মৌল বলা হয়। এটা আমি দেখলাম এটা কোথায় থাকে ল্যান্থানাইডগুলো,
6 3 পজিশনে থাকে। কোথায় থাকে? 6 3 6 নম্বর পর্যায়ের 3 নম্বর গ্রুপ। যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত এরকম 15টি মৌলকে বলা হয় অ্যাক্টিনাইড সারি। অর্থাৎ এই মৌলগুলোর প্রথমটা হচ্ছে কি 79 নম্বরটা হচ্ছে কত? অ্যাক্টিনাইড। আর এখানে 57 নম্বরটা হচ্ছে ল্যান্থানাম। ঠিক আছে, এই জন্য ওটার নাম হচ্ছে ল্যান্থানাইড সারি। তো ল্যান্থানাইড সারির মৌলগুলোর ধর্ম এত কাছাকাছি এবং অ্যাক্টিনাইড সারির মৌলগুলোর ধর্ম এত কাছাকাছি যে তাদের পর্যায় সারণীর নিচে ল্যান্থানাইড সারির মৌল এবং অ্যাক্টিনাইড সারির মৌল হিসেবে আলাদা করে দেখানো হয়েছে। তার মানে আমরা এখানে দেখলাম যে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারিগুলো এদের এখানকার মৌলগুলোর 15টা মৌল বৈশিষ্ট্য খুবই কাছাকাছি। যদি মৌলগুলোর ধর্মের ভিত্তিতে বিবেচনা করা হয় তাহলে নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। তাহলে এখন আমরা একটা পর্যায় সারণীতে মৌলগুলো কিভাবে কি হচ্ছে, তোমার পরিবর্তন, মৌলগুলোর ধর্ম কিভাবে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে সেটা দেখাচ্ছে। তো প্রথমে একই পর্যায়ের ক্ষেত্রে বলা আছে যে বাম থেকে ডান দিকে একই পর্যায়ে অর্থাৎ বাম থেকে ডান দিকে গেলে মৌলসমূহের ধর্ম কি হয়? ক্রমান্বয়ে পরিবর্তন হয়। ক্রমান্বয়ে পরিবর্তন বলতে বোঝায় যে আমরা জানি সবচেয়ে বামের যে মৌল এগুলো হয় ধাতু, তারপরেরটা তার ধাতুর ধর্ম একটু কমে, তারটা আরেকটু মানে আরেকটু ধাতুর ধর্ম কমে, এরকম করতে করতে মৌলগুলো কি আছে তার আস্তে আস্তে কি আছে ধর্মগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ধাতু থেকে আস্তে আস্তে তারা অধাতুতে কি আছে পরিবর্তন হচ্ছে, শেষে নিষ্ক্রিয় গ্যাস হয়ে যাচ্ছে। যেমন আমরা জানি যে সোডিয়ামের কথা যদি বলি, আমরা সোডিয়াম একদম ধাতু, আর এইদিকে শেষে আছে হিলিয়াম নিয়ন। ঠিক আছে, হিলিয়াম নিয়ন আর্গন, সোডিয়ামের সোজা আছে আর্গন। ঠিক আছে, আর্গন। আর তার আগে আছে তোমার মনে করো ক্লোরিন। ঠিক আছে, 17 18। তাহলে এক ক্লোরিন, তারপর এইদিকে আছে মনে হয় 16 সালফার আছে, তারপর 17 নাইট্রোজেন আছে, সোডিয়ামের পর কি আছে ম্যাগনেসিয়াম আছে 12। তাহলে আমরা যদি এগুলোকে দেখি এটা হচ্ছে অনেক বেশি ক্ষার ধাতু, এটা মৃৎ ক্ষার ধাতু। এর তাহলে এর পরেরগুলা তারপর অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন, এইরকম করে এই 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 মৌলগুলো কি আছে পাশাপাশি আছে, সিলিকন 13 13 14 15, হ্যাঁ এরকম করে মৌলগুলো আছে। তাহলে এটা দেখবে একদম নিষ্ক্রিয়, এটা একদম হাই কি হাই তোমার একদম তড়িৎ ঋণাত্মক, আর এটা হচ্ছে হাই লেভেলে তড়িৎ ধনাত্মক। তাহলে এগুলো আস্তে আস্তে তড়িৎ ধনাত্মক থেকে তড়িৎ ঋণাত্মকের দিকে যেতে যেতে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। তার পরেরটা সোডিয়ামের পর যেটা আছে পটাশিয়াম, এ আবার হাই কি তড়িৎ ধনাত্মক, তারপরেরটা আবার ক্যালসিয়াম আছে, এরকম করে করে কি আবার তড়িৎ ধনাত্মকতা কমতে কমতে এইদিকে তড়িৎ একদম হাই লেভেলে তড়িৎ ঋণাত্মক হচ্ছে, তারপর এটা কি আছে আবার নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। তাহলে এই যে ধর্মগুলো বাম থেকে ডান দিকে আস্তে আস্তে কি আছে পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, তাহলে একটা গ্রুপের ক্ষেত্রে কি দেখা যায়, একই গ্রুপের মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম একই রকম হয়। তাহলে গ্রুপের ক্ষেত্রে আবার কি হয়, দেখো আমরা দেখলাম একটু আগে দেখলাম এই গ্রুপ, এটা কিন্তু প্রথম গ্রুপ, সোডিয়াম পটাশিয়াম, তার উপর আছে কি লিথিয়াম, আমরা হাইড্রোজেনের কথা নাই ধরলাম, রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম আছে। তো এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে এরা সবাই ধনাত্মক, এরা সবাই তীব্র তড়িৎ ধনাত্মক। বাট এখানে এগুলো ক্ষার ধাতু, এগুলোকে বলা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু, এবং এখানে আছে কি ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ক্লোরিন ক্রোমিন ক্লোরিন ব্রোমিন ক্রোমিন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এরকম করে কি নামগুলো আছে, ব্রোমিন আয়োডিন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তারপর নিচে আরও আছে, এগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন। তাহলে এরা সবাই তড়িৎ ঋণাত্মক, এরা সবাই তড়িৎ ধনাত্মক। কিন্তু তার মানে কি এদের সবার একটা গ্রুপের এদের সবার বৈশিষ্ট্য একরকম, এদের সবার বৈশিষ্ট্য কি আরেক রকম। আবার সিমিলারিটি আছে, এদের সবার সিমিলারিটি আছে, কিন্তু ডিফারেন্সটা কোথায়, তীব্রতাটা একটু জাস্ট কম বেশি হয়। আমরা জানি যে এটা তড়িৎ ধনাত্মক, এটা সবচেয়ে তীব্র তড়িৎ ধনাত্মক, আর এটা কি না সবচেয়ে তীব্র না, যত নিচে নামে তীব্রতা আস্তে আস্তে বাড়ে। এটাও তড়িৎ ধনাত্মক, তার চেয়ে আরেকটু বেশি তড়িৎ ধনাত্মক, এই আরেকটু বেশি তড়িৎ ধনাত্মক, নিচেরটা আর একটু বেশি, এরকম করে তীব্রতা বাড়তে থাকে। বাট এরা সবাই কি ধর্মগুলো একই রকমের ধর্ম, এরা সবাই একটা ইলেকট্রন ত্যাগ করে, আর এরা সবাই একটা ইলেকট্রন গ্রহণ করে, হাই তড়িৎ ঋণাত্মক। এর মধ্যে ক্লোরিনের সবচেয়ে বেশি, ফ্লোরিন একটু কম হয়, কেন হয় বুঝাবো, ব্রোমিনের আরেকটু কম, হাইড্রোজেনের আরেকটু কম, কিন্তু এরা সবাই কি তড়িৎ ঋণাত্মক, একটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে যৌগ গঠন করে, বাট তীব্রতাটার কি হয় কম বেশি হয়। এই জন্য বলা আছে একই গ্রুপের মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রায় একই রকম, অর্থাৎ একই রকম, শুধুমাত্র তীব্রতাটার কি হয় কম বেশি হয়। আর বাম থেকে ডান দিকে কিন্তু ধর্মটাই পরিবর্তন হয়, ধনাত্মক থেকে আস্তে আস্তে সে কি হয় ঋণাত্মকের দিকে যায়। কিন্তু এরা কিন্তু সবসময় ধনাত্মকই থাকবে, একটা গ্রুপে তার ধনাত্মক ধনাত্মকই থাকবে, এরা ঋণাত্মক ঋণাত্মকই থাকবে। এরা সালফার অক্সিজেন, নিচে সেলেনিয়াম আছে টেলুরিয়াম আছে, এরা কিন্তু কি
চ্যালকোজেন, এরা কিন্তু চ্যালকোজেনই থাকবে, বাট তীব্রতাটা কি হবে, পরিবর্তন হবে। এরপর নাইট্রোজেনের উপর এখানে কার্বন আছে, আরও আছে, যাই হোক। তো তাহলে এখানে বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে ধর্মটাই কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ ধনাত্মক থেকে ঋণাত্মক, ছোট থেকে বড়, এরকম করে হচ্ছে। আবার একটা গ্রুপে কি হচ্ছে, ধর্মগুলো ইটসেলফ পরিবর্তন হচ্ছে না, একটা ধর্ম থেকে নতুন কোনো ধর্ম আসতেছে না, বাট ওই ধর্মেরই কি হচ্ছে, তীব্রতাটা কি হচ্ছে, একটু কম বেশি হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে ধর্ম পরিবর্তন হওয়া বা ধর্ম একই থেকে তার তীব্রতাটা পরিবর্তন হওয়া, এই জিনিসটা আমরা দেখতে পাইলাম পর্যায়ে আর গ্রুপে। ঠিক আছে, তো মাথায় রাখবা এইভাবে। ধর্ম কিন্তু ওই অর্থে দেখলে পর্যায়েও পরিবর্তন হয়, গ্রুপেও পরিবর্তন হয়, কিন্তু পর্যায়ের পরিবর্তনটা কেমন, একটা ধর্ম থেকে সে স্লাইটলি আস্তে আস্তে অন্য ধর্মে রূপান্তরিত হয়। আর গ্রুপের ক্ষেত্রে কি হয়, ধর্ম একই থাকে, সেটা তো ঋণাত্মকতা হোক, তো ধনাত্মকতা হোক, বা ইলেকট্রন আসক্তি যেটাই হোক না কেন, ধর্ম একই রকম থাকে, বাট তীব্রতাটা কি হয়, একটুখানি আস্তে আস্তে বাড়ে বা আস্তে আস্তে কমে। ঠিক আছে, একই ধর্মের তীব্রতা বাড়া আর ধর্মগুলো একটা ধর্ম থেকে আরেকটা ধর্মে শিফট হওয়া, এই দুইটা জিনিস কি ডিফারেন্ট। আচ্ছা, এরপর আমরা দেখি ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। তাহলে একটা মৌল, আমরা ওই মৌলটার কি জানি, উদাহরণ হিসেবে আমরা তার ইলেকট্রন বিন্যাসটা আমরা জানি, সেখান থেকে আমরা কিভাবে তার পর্যায় সারণীতে তার অবস্থানটা কিভাবে বের করব, সেটা আমরা দেখব। তো এটা আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই থাকি, তার কারণ পর্যায় সারণী সম্পর্কে একটা বেসিক ধারণা হয়ে গেল আমাদের। এরপর পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাস থেকে কীভাবে পর্যায় সারণীতে অবস্থানগুলো নির্ণয় করা হয়, এবং পর্যায় সারণীতে এই যে বিভিন্ন ধরনের যে আমরা ইলেকট্রন বিন্যাস অলরেডি আগের অধ্যায়ে শিখে এসেছি খুব ভালোভাবেই। এরপর এই পরের যে অংশগুলো আছে এগুলো আমরা কি দেখব, দেখে এই অধ্যায়টা কী করে দেবো, শেষ করে দেবো। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে এই যে পর্যায় সারণীতে কীভাবে এই যে মৌলগুলোর ধর্ম উপর নিচ এবং ডান বাম কীভাবে পরিবর্তন হচ্ছে, স্লাইটলি পরিবর্তন হচ্ছে, এই জিনিসটা কি আমরা দেখব। এটা হচ্ছে এই অধ্যায়ের কি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা করে আমরা কি করব, এই অধ্যায় শেষ করে দেব। এরপরে তোমার এই অধ্যায়ে কিছু আছে, কিছু কিছু মৌলের বেসিক ধর্ম দেওয়া আছে, এই ধর্মগুলো পরে আমরা এই অধ্যায়টা শেষ করব। আজকে আমরা এই পর্যন্ত থাকি, পরের ক্লাসে আবার দেখা হবে। আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।